হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি। আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেটের সোশ্যাল স্টাডিজের প্র্যাকটিস সেট অষ্টম ক্লাস করাবো। এই ক্লাসে তোমাদের থাকবে পুরো হিস্টোরি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং শুধু প্রশ্ন উত্তর নয়, এর সাথে থাকবে প্রতিটি প্রশ্নের সাথে ব্যাখ্যা, যেগুলো তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করবে। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই পুরো ক্লাসটি দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলছে, আলেকজান্ডার ক্যানিংহাম কবে হরপ্পা একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন? 1975 খ্রিস্টাব্দে, নাকি 1875 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আলেকজান্ডার ক্যানিংহাম 1875 খ্রিস্টাব্দে হরপ্পা একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন। এর পাশাপাশি তোমাদের যে এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখতে হবে, দেখে নাও। প্রথমেই বলা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম ছিলেন ভারতের প্রথম প্রত্নতাত্ত্বিক। তাহলে এখান থেকে আমরা কি জানলাম না, ভারতের প্রথম প্রত্নতাত্ত্বিক হলেন আলেকজান্ডার ক্যানিংহাম। তিনি 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি বলে রাখি, তিনি 1875 খ্রিস্টাব্দে হরপ্পায়, বর্তমানে পাকিস্তানে পাঞ্জাবে অবস্থিত, যেটি হরপ্পা, যেটি এখন আছে বর্তমানে পাকিস্তানে, স্থানে একটি শিলমোহর আবিষ্কার করেন, যা পরবর্তীতে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রমাণ হিসাবে কিন্তু গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, জেন্দা আবেস্তা কোন ভাষায় রচিত? অপশানে বলছে ইরানি ভাষায়, তুর্কি ভাষায়, সংস্কৃত ভাষায়, নাকি লাতিন ভাষায়? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেন্দা আবেস্তা ইরানি ভাষায় রচিত। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আর্যদের প্রাচীন বাসস্থান, অধিকাংশ ঐতিহাসিকদের মতে আর্যদের প্রাচীন আবাসভূমি ছিল মধ্য এশিয়া বা দক্ষিণ রাশিয়া অঞ্চল। তাহলে এই আর্যরা কিন্তু মধ্য এশিয়া থেকে কিন্তু ভারতে প্রবেশ করেছে। সেখান থেকেই তারা ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিল। এরপরে দেখো কি বলা হয়েছে, আর্যদের যে মেন ভাষা, আর্যদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত। তাহলে আর্যরা ছিল ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত। ভারতে এসে তারা যে ভাষা ব্যবহার করেছিল সেটি ছিল সংস্কৃত ভাষা, যা পরবর্তীতে বৈদিক ভাষা হিসেবে পরিচিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি মহাজনপদটি বর্তমান পাকিস্তানে অবস্থিত? তাহলে কোন মহাজনপদটি, আমরা যে 1600 মহাজনপদ দেখেছি তার মধ্যে বলা হচ্ছে কোন মহাজনপদটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? অপশনে বলেছে গান্ধার, কম্বোজ, মৎস্য, নাকি বৎস? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধার। গান্ধার বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এর পাশাপাশি আমরা গান্ধার থেকে মনে রাখবো যেগুলো, দেখো, গান্ধার মহাজনপদ ছিল প্রাচীন ভারতের অন্যতম 16টি মহাজনপদের একটি, যা বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল বা আফগানিস্তানের কিছু অংশে অবস্থিত ছিল। গান্ধারের রাজধানীর নাম ছিল তক্ষশিলা। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা, যা প্রাচীন ভারতের এক বিখ্যাত শিক্ষা কেন্দ্র, বা আমরা দেখেছি তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয়, তাহলে প্রাচীন ভারতে একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম ও গন্ধার শিল্পশৈলী বিশেষভাবে বিকশিত হয়েছিল, যেখানে গ্রিক ও ভারতীয় শিল্পের মিশ্রণ দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কোন তিথিতে? অপশানে বলছে মাঘী পূর্ণিমা, রাখি পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, নাকি ফাল্গুনী পূর্ণিমা? তাহলে গৌতম বুদ্ধ কোন পূর্ণিমায় দেহত্যাগ করেন বা কোন তিথিতে? এখানে অ্যান্সার হয়ে যাবে বৈশাখী পূর্ণিমা। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হয়েছে, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ তিনটি তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটেছিল। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, গৌতম বুদ্ধের শুধু মৃত্যু নয়, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ, যেটাকে মৃত্যু বলা হয়, তিনটি তিনি বৈশাখী পূর্ণিমায় তিথিতে ঘটেছিল। তাই এই দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র, যা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধদেব লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, বোধগয়ায় বোধিলাভ করেন এবং কুশীনগর, বর্তমানে উত্তরপ্রদেশ, ভারত এ দেহত্যাগ ও মহাপরিনির্বাণ লাভ করেন। তাহলে তিনি বোধগয়ায় বোধিলাভ করছেন, এখান থেকে আমরা জানতে পারছি যেগুলো, বোধগয়ায় বোধিলাভ করছে এবং কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করছে।
তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, বোধ গয়ায় বোধি লাভ করেন এবং কুশীনগরে দেহত্যাগ বা মহাপরিনির্বাণ লাভ করছেন। দেখো এর পাশাপাশি তোমরা জেনে রাখবে গৌতম বুদ্ধের মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর এবং তার উদ্দেশ্য বা ধর্মচক্র পৃথিবীর বহু দেশে বৌদ্ধ ধর্ম প্রসার ঘটায়। নেক্সট দেখো, বিন্দুসার এর রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, প্রশ্ন ইতিহাস থেকে বলছে বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? অপশানে বলেছে উজ্জিনি, বৈশালী, ইন্দ্রপ্রস্থ নাকি মল্ল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, উজ্জিনি। উজ্জিনিতে বিন্দুসারের রাজত্বকালে অশোক কিন্তু প্রশাসক ছিলেন। এর পাশাপাশি তোমাদের বলে রাখি অশোক ছিলেন বিন্দুসারের পুত্র, তাহলে বিন্দুসারের পুত্র ছিল অশোক। এবং মগধ সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক, আমরা জানি মগধ সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। বিন্দুসারের রাজত্বকালে অশোককে উজ্জয়িনী, বর্তমানে মধ্যপ্রদেশ যেটি আছে, প্রাদেশিক শাসক বা ভাইসরয় হিসাবে নিয়োগ করা হয়েছিল। উজ্জয়িনীতে থাকাকালীন অশোকের বিবাহ হয়েছিল বিদেশির রাজকন্যা দেবীর সঙ্গে, যিনি তার পরের পুত্র মহেন্দ্র ও কন্যা সংমিতার জন্ম দেন। নেক্সট প্রশ্ন দেখো, দাইভাগ ও মিতাক্ষরা গ্রন্থ দুটি যথাক্রমে কাদের রচনা? অপশানে বলছে জীমূত বাহন ও বিজ্ঞানেশ্বর ও অনিরুদ্ধ, জীমিত বাহন ও অনিরুদ্ধ নাকি বিজ্ঞানেশ্বর ও দব্যপাণি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দাইভাগ ও মিতাক্ষরা গ্রন্থ দুটি যথাক্রমে কাদের রচনা? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান এ, জীমূত বাহন ও বিজ্ঞানেশ্বর। এর পাশাপাশি বলে রাখি দাইভাগ গ্রন্থটি রচনা করেছিলেন জীমূত বাহন, যিনি ছিলেন বাংলার একজন বিশিষ্ট স্মৃতিকার। এই গ্রন্থে তিনি উত্তরাধিকার ও সম্পত্তি বন্টন সম্পর্কিত আইন বিস্তারিতভাবে বর্ণনা করেন। তাহলে দাইভাগ গ্রন্থটি রচনা করেছিলেন জীমূত বাহন এবং মিতক্ষরা গ্রন্থটি রচনা করেন বিজ্ঞানেশ্বর, যিনি দক্ষিণ ভারতের পণ্ডিত ছিলেন। একটি যাজ্ঞবল্ক্য স্মৃতির ওপর একটি ব্যাখ্যা গ্রন্থ যা হিন্দু আইন ও সম্পত্তি বন্টনের ভিত্তিতে হিসাবে দীর্ঘকাল ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে লাক্সপস বা লক্ষ্যদাতা উপাধি কে গ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লাক্সপস বা লক্ষ্যদাতা উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশানে বলছে ঘড়ি, কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা নাকি ইলতুমিশ। তাহলে লাক্সপস বা লক্ষ্যদাতা উপাধি গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, অপশান বি এখানে সঠিক অ্যান্সার। এবার আমরা কুতুবউদ্দিন আইবক থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানব। দেখো কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। তাহলে এই কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? না মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। পরবর্তীকালে তার সেনাপতি হন, প্রধান সেনাপতি পদে নিয়োগ হন। ঘুরির মৃত্যুর পরে তিনি দিল্লির সালতানাতের প্রথম শাসক হিসাবে ক্ষমতা গ্রহণ করেন ১২০৬ খ্রিস্টাব্দে। এরপরে আইবককে বলা হতো বা কুতুবউদ্দিন আইবককে বলা হতো লক্ষ্যদাতা বা লাক্সপস, কারণ তিনি ছিলেন অত্যন্ত দানশীল শাসক। দরিদ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে বিপুল পরিমাণে অর্থ দান করতেন। তিনি দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পরে ইলতুমিশ সেটি সম্পূর্ণ করেন। তাহলে এই কুতুব মিনারটা কিন্তু শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং তিনি পুরো কাজটি কমপ্লিট করার আগেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। তারপরে তার জামাই ইলতুমিশ কুতুব মিনারের পুরো কাজটি সম্পূর্ণ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, চিরাগি দিলি বা দিল্লির আলো কাকে বলে? অপশানে বলছে খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন আইবক, শেখ নাসিরউদ্দিন নাকি বাগদানের খলিফা। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লির আলো বা চিরাগি দিল্লি বলা হয় শেখ নাসিরউদ্দিনকে। এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে শেখ নাসিরউদ্দিন মোহাম্মদ ছিলেন একজন প্রসিদ্ধ সুফি সাধক, যিনি দিল্লিতে বসবাস করতেন। তিনি ছিলেন হজরত নিয়ামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য। তার ধর্মনিষ্ঠা ও আলোকময় ব্যক্তিত্বের কারণে তাকে বলা হতো চিরাগি দিলি, যার অর্থ ছিল দিল্লির আলো। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর দেখা যায় টপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে নাকি আয়নোস্ফিয়ারে। তাহলে বায়ুমণ্ডলের ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর আমরা যে স্তরে দেখতে পাই সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলে রাখি।
ওজোন স্তর পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। তাহলে এই ওজোন স্তরটা আমরা কোন স্তরে দেখছি? না পৃথিবীর স্ট্র্যাটোস্তরে, প্রায় 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। এই স্তরে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের মূলত সিএফসি, আমরা জানি ওজোন স্তর ক্ষয়ের জন্য যে গ্যাসটি দায়ী সেটি হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় গ্যাসের কারণে হয়, যা রেফ্রিজারেটর, স্প্রে এবং এয়ার কন্ডিশন ব্যবহৃত থেকে কিন্তু এই গ্যাসটি তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলেছে? জাপানের মিনামাটার থেকে নির্গত রাসায়নিক হলো, অপশানে বলছে লেড সালফাইড, পারদ মিথাইল যৌগ, লেড সায়ানাইড নাকি পারদ হাইড্রোজেন যৌগ। তাহলে জাপানের মিনামেটার থেকে নির্গত যে রাসায়নিকটি সেটি হলো পারদ মিথাইল যৌগ। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে। মিনামেটা রোগ প্রথমে দেখা যায় জাপানের মিনামেটা উপসাগরে 1956 সালে, যেখানে এক রাসায়নিক কারখানা থেকে মিথাইল পারদযুক্ত বর্জ্য জল সমুদ্রে ফেলা হতো। এই পারদ মিথাইল যৌগ মাছ ও সামুদ্রিক জীবের শরীরে জমা হয়, আর মানুষ সেই মাছ খাওয়ার ফলে নাসুতন্ত্রের গুরুতর ক্ষতি, পক্ষাঘাত ও জন্মগত বিকৃতি দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো। সালফার গঠিত একটি বায়ু দূষক হলো, অপশানে বলেছে NO, CO, HCl নাকি SO2। তাহলে সালফার গঠিত একটি বায়ু দূষক হলো SO2 বা সালফার ডাই অক্সাইড। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, সালফার ডাই অক্সাইড বা SO2 একটি প্রধান বায়ু দূষক গ্যাস, যা মূলত কয়লা, তেল ও পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু উৎপন্ন হয়। এটি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড H2SO4 তৈরি করে, যার ফলে অম্ল বৃষ্টি ঘটে থাকে। নেক্সট দেখো, পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মান কত? অপশানে বলেছে 3.5 থেকে 5.5, অপশান বিতে বলছে 6.5 থেকে 8.5 নাকি 9.5 থেকে 11.5, আর অপশান ডিতে বলছে 12.5 থেকে 13.5। তাহলে পানীয় জলের পিএইচ এর মান বা অনুমত মান কত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 6.5 থেকে 8.5। এটি হলো পানীয় জলের পিএইচ মানের অনুমত মান। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ভারতের BIS অনুযায়ী পানীয় জলের পিএইচ মান 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকা নিরাপদ ও গ্রহণযোগ্য বলে মনে করেছে। পিএইচ এর মান 7 হলে নিরপেক্ষ জল, এর নিচের মানে অম্লীয় এবং উপরের মানে ক্ষারীয় জল। নেক্সট প্রশ্ন দেখো, মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি? এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য। এবং এই প্রশ্নটি যে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি, এইখান থেকে কিন্তু আপার প্রাইমারিতে বেশি প্রশ্ন ভূগোল থেকে এসে থাকে। অপশনে বলা হচ্ছে গৌড় নাকি সঞ্চয়জাত পর্বত, বালিয়াড়ি, বালুকণা। তাহলে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বালিয়াড়ি। এই বালিয়াড়ি থেকে তোমাদের মনে রাখতে হবে, দেখো মরু অঞ্চলের বায়ু হলো প্রধান ক্ষয়কারী শক্তি। এটি ধূলিকণা, বালু ও পাথরের টুকরো উড়িয়ে নিয়ে যায় এবং পরে তা জমা করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। বায়ু ক্ষয় ও সঞ্চয়ের ফলে ধীরে ধীরে গঠিত ভূমিরূপগুলির শেষ পর্যায় হলো বালিয়াড়ি। তাহলে বায়ু ক্ষয় ও সঞ্চয়ের ফলে ধীরে ধীরে যে গঠিত ভূমিরূপগুলি তার শেষ পর্যায় হলো বালিয়াড়ি, যেখানে বাতাসে উড়ে আসা বালু কণা স্তূপ হয়ে জমে পাহাড়ের ঢিবির মতো আকার নেয়। নেক্সট প্রশ্ন দেখো, জরুরি অবস্থায় রাজ্যের হয়ে আইন করে কে? অপশনে বলছে পার্লামেন্ট, রাজ্যের আইনসভা নাকি উভয়ই, কোনোটিই নয়। তাহলে জরুরি অবস্থা রাজ্যের হয়ে আইন করে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্ট বা সংসদ বলে থাকি আমরা। নেক্সট দেখো কি বলা হয়েছে, জরুরি অবস্থা জারি থাকাকালীন, বিশেষত জরুরি অবস্থা আর্টিকেল 352, এই সময় সংসদ রাজ্যের তালিকায় বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। নেক্সট দেখো, 15 থেকে প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্ট লেখ জারি করে, অপশানে বলছে 32 নম্বর ধারায়,
226 নম্বর ধারায়, 350 নম্বর ধারায়, নাকি কোনটি নয়? তাহলে সুপ্রিম কোর্ট লেখ জারি করে কত নম্বর ধারায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 32 নম্বর ধারায় আমরা দেখি সুপ্রিম কোর্ট লেখ জারি করে, এবং এই যে 226 নম্বর ধারায় আমরা দেখব হাইকোর্ট লেখ জারি করে। এর পাশাপাশি দেখো কি বলা হয়েছে, ভারতের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের নাগরিকত্বের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারে। একে বলা হয় সংবিধানের হৃদয় ও প্রাণ। এই সংবিধানের হৃদয় ও প্রাণ এটি কিন্তু বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর। একইভাবে হাইকোর্ট আমরা দেখলাম সুপ্রিম কোর্ট 32 নম্বর অনুচ্ছেদে এবং হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদে লেখ জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের 32 ধারা শুধু মৌলিক অধিকার রক্ষার জন্য নয়, হাইকোর্টের ক্ষমতা আরও বিস্তৃত। এই ছিল আমার 15টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।